গাজা বা পশ্চিম তীর থেকে দূরত্ব 13,000 কিলোমিটারেরও বেশি হবে। কিন্তু আরব বিশ্বের বাইরে যে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি থাকেন সেটি হলো দক্ষিণ আমেরিকার দেশ চিলি, যেখানে প্রায় 5 লাখের মতো ফিলিস্তিনি বসবাস করেন। অথচ মূল ফিলিস্তিনে মোট জনসংখ্যা 50 লাখেরও কিছু বেশি। চিলিতে বসবাসকারী এই ফিলিস্তিনিরা সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলছেন। ইসরায়েল হামাস সংঘাতের পর চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো ফিলিস্তিনি ইসরায়েল হামলার বিরুদ্ধে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে। চিলিতে বাস করা ফিলিস্তিনিদের অনেকেরই আত্মীয়স্বজন গাজা উপত্যকায় বা এর কাছাকাছি থাকে। ইসরায়েল সেখানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার পর সেসব স্বজনদের সাথে যোগাযোগ করাটাও তাদের জন্য কঠিন হয়ে গেছে। তারা পুরো সংকটটাকে অন্তর থেকে অনুভব করেন। দক্ষিণ আমেরিকার দেশটিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বেরা বাবুন জানান, ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনে ঘটা সব ধরনের নৃশংসতার বিরুদ্ধে চিলির ফিলিস্তিনিরা সোচ্চার। কিন্তু কিভাবে চিলির লোকজনের সাথে ফিলিস্তিনিদের এতটা সুসম্পর্কের বন্ধন গড়ে উঠল? এত বেশি সংখ্যক ফিলিস্তিনি বা কেন এত দূরের দেশ একটা দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল? চিলিতে ফিলিস্তিনিদের অভিবাসন বুঝতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যেতে হবে। জর্ডান নদী আর ভূমধ্যসাগরের মাঝে ফিলিস্তিন অঞ্চল শাসন করত অটোমানরা। মুসলমান, ইহুদি ও খ্রিস্টান সবার জন্য জায়গাটা পবিত্র। ফিলিস্তিনি, সিরিয়ান এবং লেবানিজরা এক অর্থনৈতিক সংকটের মাঝে দেশ ছেড়ে যেতে শুরু করে। তখন এই অঞ্চলে অটোমান সাম্রাজ্যের পতন ও প্রথম আরব জাতীয়তাবাদী আন্দোলনের দমনের সময় চলছিল। ফিলিস্তিনিদের মতো অনেকেই তখন সম্ভাবনাময় নতুন বিশ্ব হিসেবে আমেরিকার দিকের দেশগুলোতে দেখতে শুরু করেন। অনেক তরুণ ফিলিস্তিনিরা তখন স্থলপথে ইউরোপ, এরপর সেখান থেকে সমুদ্র পাড়ি দিয়ে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে যেতে থাকে। আর্জেন্টিনার রাজধানী ছিল তুলনামূলক ধনী এবং ইউরোপের মতো, কিন্তু সেখান থেকেও অনেকে আন্দিজ পাড়ি দিয়ে চিলির দিকে যেতে থাকে, হয়তো একরকম অজানা গন্তব্যের আকর্ষণেই। 1885 থেকে 1940 সালের মাঝে চিলিতে 8 থেকে 10,000-এর মতো আরব ছিল। এই তথ্য লেখক লরেঞ্জো আগার কনভিনসলার বই দ্য আরব ওয়ার্ল্ড ইন ল্যাটিন আমেরিকার। সে আরবদের অর্ধেকই ছিল ফিলিস্তিনি, যাদের অধিকাংশই 3টি শহর থেকে এসেছিল: বেথলেহেম, বেত জালা এবং বেত সাহুর। 3টি শহরই জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত। কিন্তু এরপর ভিন্ন ধরনের অভিবাসন শুরু হলো। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য ভেঙে যেতে শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন 1948 সালের 14 মে যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। ইসরায়েল রাষ্ট্রের জন্মের দিনটি ফিলিস্তিনিদের কাছে নাকবা বা বিপর্যয়ের দিন হিসেবে পরিচিত, কারণ তখন তাদের জন্য এক জাতীয় সংকটের শুরু হয়। সেই সময় প্রায় 7.5 লাখ ফিলিস্তিনিদের হয় অন্য দেশে পালাতে হয়, নয়তো ইহুদিদের সেনাদের দ্বারা বিতাড়িত হতে হয়। 90 অনেক দেশের মতো চিলির অর্থনীতিকে শক্তিশালী করতে এবং তাদের ভূখণ্ডকে জনবহুল করতে অভিবাসীদের প্রয়োজন ছিল। চিলির অভিযাত্রা সাধারণত ইউরোপীয়দের পছন্দ করত, যাদেরকে ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ভূমি ও নানা অধিকার দেওয়া হয়েছিল। তবে সেটার সুযোগ নেয় অনেক ফিলিস্তিনি এবং অন্যান্য আরবরা। এটা এক ধরনের চেইন এফেক্টের মতো ছিল। কোনো একটি দল চিলিতে আসতো, সাথে তাদের আত্মীয়স্বজনদের নিয়ে আসতো। এই আবাসনের পিছনে বেশ কয়েকটি বিষয় কাজ করেছিল। এর একটি হচ্ছে জলবায়ু, কারণ চিলির আবহাওয়ার সাথে ফিলিস্তিনের বেশ মিল রয়েছে। আরেকটি হলো স্বাধীনতা, যেটা অটোমান ও পরে ব্রিটিশ সাম্রাজ্যের দমনের কারণে তাদের জীবনে ছিল না। আরও একটি কারণ অর্থনৈতিক সমৃদ্ধি।
ফিলিস্তিনিদের জন্য অবশ্য নিজেদের জায়গা করে নেওয়াটা সহজ ছিল না, বিশেষত প্রাথমিক বছরগুলোতে। অভিবাসী হিসেবে চিলির মানুষজনের বিভিন্ন ধ্যান ধারণার শিকার হতে হয়েছিল। তাদেরকে অপমানজনকভাবে তুর্কি বলা হতো। এটা ফিলিস্তিনিদের যে শুধু ভুল জাতীয়তার পরিচয় দেখা তেমন না, বরং অটোমান সাম্রাজ্যের সময় তাদের নিপীড়কদের সাথে তুলনা করার শামিল। ল্যাটিন আমেরিকাতে সেই সাথে বিশ্বের অনেক অংশে সভ্যতাগত প্রাচ্যবাদী চিন্তাধারা কাজ করে এবং টার্কোফোবিয়া নামে পরিচিত ঘটনাটি এখানে ঘটেছে। চিলির উচ্চ পর্যায় থেকে শুরু করে কিছু অভিজাত শ্রেণীর মধ্যে ফিলিস্তিনিদের প্রত্যাখ্যানের বা কিছুটা চোখ কুঁচকে দেখার মতো মানসিকতা ছিল। বলা হতো যে তারা সমাজে অবদান রাখবে না, তারা উচ্চবিলাসী, যৌন দৃষ্টিকোণ থেকে উদার। যদিও বর্তমানে চিলিতে বসবাসরত ফিলিস্তিনিরা মনে করেন টার্কোফোবিয়া বা তুর্কি ভীতি আসলে অতীতের একটা বিষয়। যদিও ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলিদের অভিযানের পর থেকে আবারও কিছুটা বৈষম্যের আভাস পাচ্ছেন তারা।